প্রস্তুত শেখ হাসিনার ফাঁসির মঞ্চ। শেখ হাসিনার নতুন গোপন কল রেকর্ড ফাঁস করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সেই ফোনালাপ ফাঁস করেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ, যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছে। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে। বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমাদের গণঅভ্যুত্থান নিয়ে। বলা হলো প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্টারি শেখ হাসিনার কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার। শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে যোগাযোগ মাধ্যমে, এবং তিনি কার সাথে কথা বলেছেন, কি বলেছেন কল রেকর্ডে। এবং আপনারা সবাই জানেন 5 জুলাই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে। তিনি বাংলাদেশ থেকে চলে যেও কিন্তু অপকর্মকাণ্ড এখনো চালাচ্ছে। মোদির সাথে হাত মিলিয়ে পুরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছেন তিনি। তো দর্শক, এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তো দর্শক, উনি কার সাথে কথা বলেছেন এবং কি বলেছেন এই ভিডিও থেকে আপনারা সবাই জানতে পারবেন। তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক, চলেন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে যাই। বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমাদের গণঅভ্যুত্থান নিয়ে। বলা হলো প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্টারি শেখ হাসিনার কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার। আসবো সেই জায়গায়। এই ভিডিওর শুরুতেই আমরা সবাই যেটা করছি, জুলকারনাইন সায়েরকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এই ডকুমেন্টারি তৈরি করার সময় খুবই ইনভলভ ছিলেন। আমি রাদার এই কাজের চাইতে সায়েরকে আমরা স্মরণ করব শেখ হাসিনার সময় তিনি যে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তিনি, এবং একই সাথে আমরা এই ধরনের কাজের সাথে যারা তাসনিম খলিল জড়িত ছিলেন, এই দুজন ব্যক্তিকে আমাদের এই অভ্যুত্থানের এই বিশেষ জায়গায় কাজ করার জন্য আমরা একই কাজ অনেক জায়গা থেকে অনেকেই করেছি, কিন্তু এই কাজটা যেটা ট্রুলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করা এবং যেটার বিরাট ইম্প্যাক্ট আসলে অনেক বেশি গ্লোবালি পড়েছে, সেটা নিশ্চিতভাবে আমরা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে। খানিকটা সমালোচনা আছে ডকুমেন্টারিটা নিয়ে, সেটা আসবো। আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া কেউ বলছেন, এবং দেখার পর আমার নিজেরও তাই মনে হয়েছে। আমার মনে হয় সব দিকে আমরা একটু বলে রাখা জরুরি। যে ডকুমেন্টারিটা নতুন কি পেলাম, শেখ হাসিনার বেশ কিছু ফোন রেকর্ড পাওয়া গেছে, কল রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে একটা কল রেকর্ড যেটা এখানে আছে সেটা বিবিসিতেও আছে, তার যে লেথাল ওয়েপন ব্যবহার করা এবং দেখে গুলি করে দেওয়ার জন্য যে বলা, এই অডিওটা এখানে আছে এবং বিবিসিতেও এটা ছিল। এবং বিবিসির ওই অডিওটাই প্রাথমিকভাবে আমাদের সামনে যখন বলা হয়, যেটা ভেরিফাই করা হয়েছে টেকনোলজিক্যালি, এবং সেই যারা চেক করে, যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আল জাজিরাও সেটা করেছে। এবং আল জাজিরা আরও কিছু গুরুত্বপূর্ণ অডিও আমাদের সামনে এনেছে। এর মধ্যে একটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, যেটা তার বিচারেও সাহায্য করবে, কারণ তিনি আমাদের হাতে আছেন। জনাব সালমান এফ রহমানের এই রাষ্ট্রীয় বিষয়ে ইনভলভড হওয়া আবু সাঈদের ঘটনা, তিনি যেভাবে পুলিশের প্রধানকে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল তিনি তিনি খুবই ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু আমার একটা পর্যায়ে আমার মনে হতো যে শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে জনাব সালমান এফ রহমান। বোঝাই যায় তিনি শেখ হাসিনার খুবই কাছের মানুষও ছিলেন। শেখ হাসিনা ভোরে ঘুম থেকে উঠে সেলাই করছেন, মাছ ধরছেন, এসব ছবি সালমান এফ রহমান তুলে আপলোড করেছেন, এগুলো আমরা দেখেছি। আমি একটা স্মৃতি শেয়ার করি। আওয়ামী লীগের নেতা, নাম বলছি না, সম্পাদক পর্যায়ে টক শো করতাম, যেহেতু অনেকের সাথে এক ধরনের যোগাযোগ ছিল, কথাবার্তা হতো, আগে পরে কথাবার্তা হতো। আমি তাদের দল নিয়ে ফ্রাস্ট্রেশন কখনো দেখেছি, এবং একটা মন্তব্য ওই সম্পাদকের আমার কানে বাজে, যে সালমান এফ রহমান যে দল চালায় সেই দল আসলে আর কয়দিন করা যাবে। সো সালমান এফ রহমান কতটা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন সেই সময়, এটা বোঝা যায়, এটা আসলে বোঝা যায়। ইনফ্যাক্ট শুধু এই সময় না, উনি ডিফ্যাক্টো, আমি 96 থেকেই খেয়াল করেছি শেখ হাসিনা যেখানে যান সালমান এফ রহমান সাথে থাকেন। সো শেখ হাসিনা উপরে কতটা প্রভাব তার ছিল, কতটা পাওয়ারফুল তিনি ছিলেন বোঝা যায়। পরবর্তীতে রীতিমতো এমপি টেমপি হয়েছেন, উপদেষ্টা তিনি দীর্ঘদিনই ছিলেন। সো আমরা এটা বুঝতে পারি এই ইনভলভমেন্টের একটা প্রমাণ আছে, এটা তার বিচারের ক্ষেত্রে কাজে লাগতেই পারে। আর আবু সাঈদের মৃত্যুর অসাধারণ ডকুমেন্টেশন আছে। আমি প্রত্যেককে আহ্বান জানাবো। এটা ইংরেজিতে এসেছিল প্রথম, পরে এটাকে বাংলায়ও ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। খুবই ভালো কাজ হয়েছে এটা। আবু সাঈদের পুরো এই সময়টার একটা অসাধারণ ট্র্যাকিং আছে। একজন জার্নালিস্ট আবু সাঈদকে ফলো করছেন, এবং আবু সাঈদের যে জিনিসটা আমরা আসলে আগে জানতাম না, সেটা এখানে জানতে পারলাম, যে আবু সাঈদকে টার্গেট করা হয়েছিল। তাকে প্রথম অনেকজন পুলিশ মিলে ঘিরে ধরে পেটাতে যায়, তারপরও রক্তাক্ত অবস্থায় আবু সাঈদ এগিয়ে যায়, দৌড়ে যায়। সাঈদের বীরত্বের একটা অংশ আমরা দেখেছি বুক পেতে দেওয়া বুলেটের সামনে, কিন্তু এর আগে থেকেই তার বীরত্ব চলছিল, অকল্পনীয় বীরত্ব চলছিল। এটা চমৎকার অসাধারণ ডকুমেন্টেশন এখানে আছে। শেখ হাসিনার নতুন কিছু অডিও আমাদের সামনে আসলো, এগুলো গুরুত্বপূর্ণ। তিনি ছাত্রলীগের সাথে কথা বলছেন, ছাত্রলীগ তাকে নানান রকম তথ্য দিচ্ছে, ছাত্রলীগের নেতা। এবং শুধু সেটা না, ইন্টারনেট বন্ধ করা নিয়ে যে মিথ্যাচার হয়েছিল, এগুলো আমরা জানি, অনেক আগে থেকেই জানি এগুলো কে বন্ধ করেছে, কী করেছে। এগুলো নাশকতার জন্য হয়নি, এগুলো আসলে বন্ধ করা হয়েছে, সেগুলো আমরা জানতে পারি। বিটিআরসি কীভাবে নির্দেশনা দিয়েছে সেই ডকুমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। কিন্তু আমার কাছে একটা জিনিস, এর মধ্যে যারা স্বজন হারিয়েছেন
এক ভাই, একজন শহীদের বোন এসছেন, কথা বলেছেন, আবু সাঈদের পরিবার কথা বলেছেন, কিন্তু একজন রীতিমতো টিন সন্তানের, মেয়ে সন্তান, কন্যা সন্তানের বাবা কথা বলছিলেন একটা পর্যায়ে। আমি বিশ্বাস করি তার কান্নার সাথে আমরাও কাঁদবো। মানে স্বজন হারানোর বেদনা বলে একটা কথা আছে, যেটাকে শেখ হাসিনা ডেরোগেটরি বানিয়ে ফেলেছেন, একটা ফাজলামতে পরিণত করেছিলেন। তার বিভৎস স্বৈরাচার চাপিয়ে দেওয়ার জন্য নাকি কান্না কেঁদে, মায়া কান্না কেঁদে, এগুলো উনি বলতেন। আমরা জানি তার পরিবারের যে ঘটনা ঘটছে ডিজাস্টারাস, কিন্তু উনি বছরের পর বছর এটাকে আসলে ব্যবহার করেছেন মানুষের সামনে। কিন্তু একটা ট্রু স্বজন হারানোর বেদনা, মানে গুলি খাওয়ার পর তার কন্যা তাকে শেষবার ফোন করে এবং জানায় সে আর বাঁচবে না, তার ডেড বডিটা যাতে নিয়ে যায়।